ছোঁয়াকে দেয়ালের সাথে চেপে ধরে শুভ্র। ছোঁয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো মধুমালার সাথে যদি 1000 ছেলে ঘষাঘষি করে তবুই শুভ্র জেলাস ফিল করবে না, বুঝেছিস? কিছুটা সাহস জুগিয়ে পিট পিট করে চোখ খুলে ছোঁয়া বলে, হাতে ব্যথা লাগছে খুব, প্লিজ ছেড়ে দাও ভাইয়া। শুভ্রর রাগ যেন সময়ের সাথে বেড়েই চলেছে। ছোঁয়ার চোখ বেয়ে অনবরত জল ঝরছে। ছোঁয়া বসে আছে খাটের কোনায় জড়সড় হয়ে, আর শুভ্র দাঁড়িয়ে আছে এক হাত কোমরে আর আরেক হাত দেয়ালের সাথে চেপে রেখে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে শুভ্রর চাহনি এতটা রাগ দেখাতে ছোঁয়ার সাথে কিন্তু কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারেনি। আর চোখে ছোঁয়ার দিকে তাকাতেই বুকে যেন মোচড় দিয়ে উঠল শুভ্রর। ছোঁয়ার হাত থেকে বসে বসে বোবা কান্না কাঁদছে হাত ধরে। শুভ্র ঠাস করে দরজা খুলে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। শুভ্র যেতেই ছোঁয়া দরজা বন্ধ করে দিয়ে ওর ফ্রেন্ড রকিকে কল দিয়ে বলে, দোস্ত একটা সাহায্য করবি? কি করতে হবে বল, শুধু জানটাও হাজির করে দেব তুই চাইলে। জান দিতে হবে না, আমি আমার ফেসবুক রিলেশন দিতে চাই। দে, সমস্যা কি? আমি তোর সাথে ট্যাগ করে রিলেশন স্ট্যাটাস দিতে চাই, প্লিজ না করিস না। রকি মুহূর্তেই হ্যাঁ বলে দিল, কিন্তু না ভেবে, কারণ রকি মনে মনে ছোঁয়াকে ভীষণ পছন্দ করে। শুধু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কখনো প্রকাশ করেনি সেটা। কিন্তু পর মুহূর্তে রকির হাস্যোজ্জ্বল মুখে নেমে এলো আমাবস্যা যখন ছোঁয়া বলল এটা ফেক স্ট্যাটাস। তবুও রকি ছোঁয়ার কাছে কিছু প্রকাশ করেনি, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কল কেটে দেয়। ছোঁয়ার ছোট চাচি জায়দা বেগম একা নিজের রুমে বসে আছেন আর ভাবছেন ছোঁয়ার কথা। ছোঁয়াকে দেখলে কেমন জানি আপন আপন লাগে ওনার। বাড়ির অন্য কোনো ছোট সদস্যের জন্য এমন অনুভূতি হয়নি কখনো, যা ছোঁয়ার জন্য হয়। ছোঁয়ার মা সেলিনা পারভিন জায়দা বেগমের রুমে প্রবেশ করতে করতে বলে, কড়া করে চা করে এনেছি। বিকালে এই বাড়ি একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই ঘুমিয়ে যায়, কিন্তু তুমি কখনো ঘুমাও না। আর আমারও ঘুম উড়ে গেল কোথাও জানি, তাই একটু বিরক্ত করতে আসলাম তোমায়। আরে আপা, বিরক্ত করবেন কেন? আপনি এসে তো ভালোই করেছেন। বিকেলের সময়টা ভীষণ বিষাক্তভাবে কাটে আমার, সব সময় একা একা। জানেন আপা, আমি এতক্ষণ ছোঁয়ার কথাই ভাবছিলাম। আচ্ছা, কি ভাবছিলে? ভাবছিলাম আমার একটা ছেলে থাকলে ছোঁয়া আমাকে বউ করে আমার কাছেই রেখে দিতাম। জানেন আপা, আপনার ছোট দেবর তো আমাকে বলেছিল ছোঁয়াকে কাগজে কলমে নিয়ে নিলে ভালো হতো। মেয়েটার প্রতি আপনার ছোট দেবরের ভীষণ দুর্বলতা আছে আপা। উনি সবসময় ছোঁয়ার কথায় মগ্ন থাকেন। রাতে ঘুমাতেও ছোঁয়ার নাম জপে মাঝে মাঝে। কথাটা শুনতেই আধার্যে ছেয়ে গেলেন সেলিনা পারভিনের মুখে। বুকের মাঝে যেন অজানা ভয় এসে হুট করে বাসা বেঁধেছে। মুখটা মলিন হয়ে এসেছে। অদ্ভুত রকম কষ্ট উকি দিয়েছে বুক পাজরে। সেলিনা পারভিনের এমন অবস্থা দেখে জায়দা বেগম জিজ্ঞেস করলেন, ভাবি, আপনার কি শরীর খারাপ লাগছে? না বোন, বিকেলে ঘুমাই তো রোজ, আজ হঠাৎ ঘুম না হয় এমন লাগছে। চিন্তা করো না, রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে। তুমি চা খেয়ে বলো কেমন হয়েছে। সেলিনা পারভিন খুব স্বাভাবিকভাবেই বলেন কথাগুলো, কিন্তু জায়দা বেগমের কেমন জানি একটুখানি সন্দেহ হলো সেলিনা পারভিনের আচরণে। তবুও দুজনের মনের অস্পষ্ট কথা দুজনই আড়াল করে হাসাহাসি করে সময়টা পার করে দেন। খাবার টেবিলে লিলির দৃষ্টি যায় ছোঁয়ার হাতে। হাতটা কেমন জানি নীলচে হয়ে আছে। লিলি জিজ্ঞেস করতে ছোঁয়া কাচুমাচু করা শুরু করে। শুভ্র বসে আছে গম্ভীর হয়ে। লিলির কথা শুনে সবাই জিজ্ঞেস করে একে একে। জায়দা বেগম আর সেলিনা পারভিন তো প্রায় কান্নাই করে ফেলে। এইসব দেখে বেলাল মির্জা আর আঞ্জুমা খাতুন মুখ বাঁকায়। ছোঁয়া কোনো রকমে কথা কাটিয়ে দ্রুত খেয়ে রুমে চলে যায়। ছোঁয়া খাটে আধশোয়া হয়ে শুয়ে ফোন হাতে নিয়ে ডাটা অন করে ফেসবুকে গিয়ে রিলেশন স্ট্যাটাস দেয়। তারপর কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে বোকা হেসে ফোন রেখে ঘুমিয়ে যায়। ছোঁয়ার ছোট চাচা জীবন মির্জা আর জায়দা বেগম বসে বসে ছোঁয়াকে নিয়ে কথা বলছেন। জীবন মির্জা একটু গলা খাকারি দিয়ে বলেন, ছোঁয়াকে নিয়ে খুব চিন্তা হয় আমার। মেয়েটা সবার সাথে থেকেও ভীষণ একা। চঞ্চল হলেও মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলো সে কারো সাথে শেয়ার করে না। মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে মেয়েটাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যায়।
এক টুকরো প্রকৃতির সুখ মেঘ থেকে ছিনিয়ে এনে দেয় মেয়েটার হাতে, কিন্তু আমার হাত যে শিকল দিয়ে বাঁধা। মেয়েটা যে আমার বড় ভাইয়ের মেয়ে। ঠিক বলেছ তুমি। ছোঁয়া যদি আমার নিজের মেয়ে হতো, তবে সত্যি সত্যি ওকে নিয়ে হারিয়ে যেতাম দূর অজানায়। এমন পরিবারের ছায়াও ছোঁয়ার ওপর পড়তে দিতাম না, যে পরিবারে এক সদস্যকে এক এক চোখে দেখে। এভাবে কথা বলতে বলতে দুজনে কেঁদে দেয়, কিন্তু দুজনের মনের অবস্থা দুই রকম। এই পরিবারের অনেক কঠিন সত্যি যে জায়েদা বেগমের অজানা এখনো। মাঝরাতে হঠাৎ ছোঁয়া ঘুম থেকে ধরপড়িয়ে ওঠে। এক জগ পানি ছোঁয়ার মুখ থেকে সারা শরীরে বৃষ্টির মতো বয়ে গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ছোঁয়া। হালকা হালকা শীত পড়ছে ইদানিং, এমন গায়ে কাটা দেওয়ার মতো পানি শীতে এক জগ ঠান্ডা পানিতে ধোয়া বীজে চুপসে হয়ে গেছে। চোখ উল্টিয়ে সামনে তাকাতেই পুরুষালী অবয়ব কাউকে দেখতে পেয়ে তাকে চিনতে মোটেও ভুল করেনি ছোঁয়া। ছোঁয়ার আগে দুঃখে ফুঁসতে ফুঁসতে দ্রুত উঠে রুমের লাইট চালিয়ে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ছোঁয়া শুভ্রর চোখ দেখেই যেন ভয়ে কেঁপে ওঠে। আবার রাগও হচ্ছে শুভ্রর এমন অসভ্যতার জন্য। ছোঁয়ার গায়ের নীল টি শার্টটা ভিজে লেপ্টে রয়েছে শরীরের সাথে। ছোঁয়ার খুব শীত শীত লাগছে, তাই সে কারবাট খুলে একটা খয়েরি রঙের টি শার্ট আর কালো রঙের প্লাজো বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে শুভ্র ছোঁয়ার হাত টান দিয়ে কাপড়গুলো মেঝেতে ফেলে দিয়ে বাঁচিয়ে ওঠে। সাহসা হলো কি করে তোর জন্য ছেলের এত রিলেশন, আর অন্য ছেলেদের সাথে রিলেশনে যাস? বড্ড 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 বেড়ে গেছিস তুই, তাই না? এই কারণেই ওই দিন ছেলেটা এভাবে হাত ধরেছিল, বুঝতে পারছি সব এবার। আচ্ছা, ছেলেটা কি শুধু হাত ধরেছে, নাকি রুম ডেটেও গিয়েছিস? আমি তো একটু ছুলেই তেলে বেগুনে জ্বলে উঠিস। কোথায় টাচ করেছে ছেলেটা বলতো? নাকি বিয়ের আগে সব বাসর সেরে ফেলেছিস? শুভ্রর কথাটা শেষ না হতেই ছোঁয়া গায়ে সব শক্তি দিয়ে থাপ্পড় লাগিয়ে দেয় ওকে। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে যায় শুভ্র। অগ্নিদৃষ্টিতে ছোঁয়াকে যেন সে গিলে খাবে। ছোঁয়া নিজেও ভারী অবাক হয়। ক্ষোভের চোটে ছোঁয়া নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আপনি মন খারাপ করবেন সেটা জানতাম, কিন্তু এটা তো জঘন্য, এতটা জঘন্য তা জানতাম না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম এক সময়, কিন্তু এখন আপনার ঘরে কিংবা আপনাদের ঘরের বউয়ের খানদানি বলার প্রতি কোনো লোভ নেই আমার। কিভাবে পারলেন আপনি আমার চরিত্রে এত বড় দাগ লাগাতে? ছি! এখন তুমি থেকে আপনি হয়ে গেলাম। ছেলেটাকে খুব আপন করে নিয়েছিস না? না, কয়দিন হয়েছে এই সম্পর্কের? আপনাকে বলা প্রয়োজন মনে করি না। কে আপনি? ভুলে যাবেন না আপনি আমার জেলাটো ভাই, নিজের জ্যাঠাতো ভাই। ভুলে যাবেন না আপনি আমার জ্যাঠাতো ভাই, নিজের ভাই নয়। ঠিক বলেছিস। 1 মাসের মধ্যে আমি বিয়ে করে দেখিয়ে দেব আমি। তুই পারলে আমিও পারি। কথাটা বলে হনহনিয়ে করে বেলকনিতে নিয়ে বেরিয়ে গেল শুভ্র। ছোঁয়া ধপাস করে বসে পড়ল নিচে। শুভ্র যে সামান্য ব্যাপারটা নিয়ে তো মন খারাপ করা কথা বলবে, ওর চরিত্র নিয়ে তা ছোঁয়ার কল্পনার বাহিরে ছিল। কিভাবে শুভ্র এমন বাজে ইঙ্গিতে কথা বলতে? ঘিন করছে ছোঁয়ার। শুভ্র চাইলে দরজা দিয়েও যেতে পারত, কিন্তু রাগ ক্ষোভ ভেসে যেখান দিয়ে এসেছে সেখান দিয়েই চলে যায়। ছোঁয়া ভাবতে পারছেন শুভ্র বেলকনির দরজার বারবার কিভাবে খুলে ফেলে। সব চিন্তা বাদ দিয়ে ছোঁয়া কাপড় চেঞ্জ করে আসে, কিন্তু বিছানা ভিজে যাওয়ায় সে আর বিছানা না শুয়ে নিজে বিছানা করে সেখানে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শুভ্র এসে রুমে এসে পড়ল। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় শাওয়ালের নিচে। হঠাৎ কেন জানি শুভ্রর বুকটা ভীষণ খালি লাগছে, অদ্ভুত রকমের কষ্ট হচ্ছে।
অভ্র বুঝতে পারছে না হঠাৎ হঠাৎ কি হয়ে যায় ওর, কেন সে এমন অদ্ভুত আচরণ করে ফেলে ছোঁয়ার সাথে। তবে কি শুভ্র সত্যি কিছু অনুভব করে ছোঁয়ার জন্য? এসব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ফেলেন শুভ্র। শীতল হাওয়া বয়ে চলেছে ছোঁয়ার রুম জুড়ে। নিজের রুমে চুপটি মেরে মন খারাপ করে বসে আছেন ছোঁয়া। শুভ্রর এমন অবস্থার জন্য মনে মনে নিজেকেই দায়ী করেছে সে। পুরো রুম জোরে পায়চারি করছে, দুই হাতাকে একটার সাথে আরেকটা মলমানিল্য করছে। শুধু নিজেই ভালো লাগছে না এই মুহূর্তে। ছোঁয়ার বুকের ভেতর কেমন অজানা ধকপট বুকের কাছে শুধু ঝটপট, অজানা ছটপট করছে। ইচ্ছারা করছে এক ছুটে শুভ্র রুমে ছুটে যেতে, কিন্তু আবার ইগো বাধা দেয়। শুভ্র যে রাতে ওর চরিত্র নিয়ে বাজে কথা বলছে তা মনে প্রাণে যাচ্ছে ওর। শুভ্র তো ছোঁয়া থেকেই দুজনের জেদ সমান সমান, দুজনই কেউ কারো থেকে কম নয়। লিপস্টিক করে গাল খুলে শুভ্র পৃথিবীর সবচেয়ে শুভ্র রূপের উপস্থিতি সঠিক শুধু ছোঁয়া ছাড়া। কিন্তু শুভ্রর চোখে যে বড় ছোঁয়াকেই খুঁজে চলেছে। শুভ্রর অশান্তিতে মনটা কাজ কিছুতেই শান্ত হচ্ছে না। বেগম ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মহিলাটার মনটা কান্না করে দেয়। মহিলার মনটা চরম নরম, অল্পতেই উনি তো ভেঙে পড়েন। মায়ের এমন আহ্লাদি কান্না দেখে শুভ্র একটু বিরক্ত হয়। কেন জানি নিজের মায়ের সাথে শুভ্রর একটা দূরত্ব আছে ছোটবেলা থেকে। জেদ শব্দটা বড্ড বেশি ভয়ানক। আর সেই যুদ্ধদের বসেই নিজেকে সিদ্ধান্ত নিয়ে খুবই দ্রুত আর সেই জেদের বসেই শুভ্র সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত এসে বিয়ে করবে। এই জেদের কারণেই হয়তো আপন মায়ের সঙ্গে তার এটা তো দূরত্ব। প্রেশার লো হয়ে এবং ঠান্ডা পানিতে প্রায় চমকে ঘন্টা ভেজার কারণেই জ্ঞান হারায় শুভ্র। ডাক্তার বলেছে কিছু চিন্তা নিয়ে ভীষণ মানুষ চিন্তা করছে শুভ্র ভাইয়ের অন্য দিন ধরে, তাই এমন অবস্থা। সবাই খেয়াল করলো শুভ্রর মুখটা মলিন হয়ে আসছে, ঠোঁটগুলো শুকনো, কপালে গোটা গোটা ব্রণ, চোখের নিচে হালকা কালি। ফর্সা চেহারায় এই মেয়ে হালকা কালি যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শুভ্রর মা বারংবার জিজ্ঞেস করেই যাচ্ছে কি নিয়ে সে এত চিন্তা করছে, কিন্তু মায়ের কথাকে মোটেও পাত্তা দিচ্ছে না শুভ্র। তারপর সবাই সেটা খেয়াল করেই একে সবাই জিজ্ঞেস করতে থাকে, তবুও শুভ্র চুপ থাকে। যখন বেলাল মির্জা একটু উঁচু গলায় জিজ্ঞেস করলেন, তখন শুভ্র গলা খাকারি দিয়ে বলে, বিয়ে করতে চাই আমি। সবাই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে, হা হয়ে দাঁড়িয়ে আছে শুভ্রর দিকে। পিনপত নীরবতা বয়ে গিয়েছে পুরো রুম জুড়ে। দরজার বাহিরে দাঁড়িয়ে কথাটি শুনে ফেলেছে ছোঁয়া। এক দৌড়ে ছাদে চলে যায় সে। পাঁজর ভাঙা কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে যেন। ছোঁয়া বুঝে উঠতে পারছে না শুভ্র বিয়ে করলে ওর কেন এত কষ্ট লাগছে। ও তো কখনোই শুভ্রকে ভালোবাসেনি। ওর আকর্ষণ তো ছিল শুধুমাত্র খানদানি বালাজোড়ায়। তবুও কেন কষ্ট হচ্ছে? হয়তো বালাজোড়া অন্য কারো আয়ত্তে চলে যাবে বলে। কিন্তু সহ্য করবে ওর প্রিয় জিনিস অন্য কারো হাত? কিভাবে সহ্য করবে ওর প্রিয় জিনিস অন্য কারো হাত সাজাবে সেটা? এসব ভাবতে ভাবতেই কান্নার বেগ যেন বেড়ে যায় ছোঁয়ার। হঠাৎ কারো হাত ছোঁয়ার কাঁধ স্পর্শ করতে চমকে ওঠে ছোঁয়া। পাশ ফিরে দেখে লিলি দাঁড়িয়ে আছে, মুখটা মলিন করে। ছোঁয়া চোখের জল মুছে নিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক হয়ে লিলিকে বলে, চল, কলেজের দেরি হয়ে যাবে, আজ 10 দিন পর পরীক্ষা। কথাটা বলে ছোঁয়া পা বাড়ায় রুমে যেতে, কিন্তু লিলির কথা কোনো কহর হতেই যেন আপনা আপনি ছোঁয়ার পা থেমে যায়। লিলি খুব স্বাভাবিক কণ্ঠেই বলে, কি হলো বল, খুব ভালোবাসিস আমার ভাইটাকে তাই না?
ছোঁয়া একটা রহস্যময় হাসি দেয়, তারপর পেছন থেকে লিলিকে জড়িয়ে ধরে বলে, এতটাই দুর্বল নই যে এই ছোঁয়া কোনো ছেলের জন্য নিজের চোখের জল নষ্ট করবে। আমি কেঁদেছি, আম্মু আমাকে একটা কসম দিয়েছে সেটার জন্য। কসম? কিসের কসম দিয়েছে মেজ চাচি আম্মু তোকে? ওই যে তোদের বংশের খানদানি বালা, আমি ছুলে যে অপবিত্র হয়ে যায়, তাই বালা জোড়া আমি যে যেন না ছুঁই, আর সেটাই কসম করিয়েছে আম্মু আমায়। এভাবে বলছিস কেন ছোঁয়া? তুইও তো এই বংশেরই মেয়ে। একটু নরম কণ্ঠে মন খারাপ করে বলে লিলি। ছোঁয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, এই ঘরের কে মনে করে সেটা বলতো? দাদি আর বড় আব্বু তো কখনোই আমাকে সে অনুভূতি দেয়নি যে আমি ওই বাড়ির এই বংশের অংশ। জানিস জানিস মাঝে মাঝে খুব অভিমান হয় আমার। আজ থেকে ছোঁয়ার পরীক্ষা শুরু। বাকি সব চিন্তা বাদ দিয়ে ছোঁয়া লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শুভ্র ছোঁয়ার সামনে বসে থাকলে, দাঁড়িয়ে থাকলেও ছোঁয়া চোখ তুলে শুভ্রর দিকে তাকায় না। আর এতেই যেন শুভ্রর বুকটা ছাড়খাড় হয়ে যায়। একদিন বিকালে ছোঁয়া ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়েছিল, তখনই ছাদে প্রবেশ করে শুভ্র। শুভ্র প্রায় অনেকক্ষণ ছোঁয়ার কাছাকাছি যেয়ে দাঁড়িয়ে থাকলেও ছোঁয়া সামান্য ভ্রুক্ষেপও করেনি। ছোঁয়া এমন ভাব ধরেছিল যেন সে শুভ্রর উপস্থিতি মোটেও টের পায়নি। সেদিন সারা রাত শুভ্রর আর ঘুম হয়নি। আর মাত্র পাঁচটা পরীক্ষা আছে ছোঁয়ার। শুভ্রর মামাতো বোনের সাথে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। ছোটবেলা থেকেই শুভ্রর মামাতো বোন টিয়া শুভ্রকে পছন্দ করত। টিয়ারও পরীক্ষা চলছে, তাই আপাতত শুধু কথাবার্তা বলেই রেখে দিয়েছে। শুভ্রর দাদার বাড়ি চট্টগ্রাম হলেও শুভ্র নানা বাড়ি ঢাকাতে, তাই পরীক্ষা শেষে টিয়ারা পুরো পরিবার চট্টগ্রাম চলে আসবে এবং টিয়া আর শুভ্রর বিয়ে পর্যন্ত থাকবেন সবাই। আজ ছোঁয়া খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছে পরীক্ষার হলে যাওয়ার জন্য। কলেজে গিয়ে ছোঁয়ার কিছু কাজ আছে বলে তাই সে লিলিকে বলেছে আজ শুভ্রর সাথেই যেতে ওকে। লিলিও আর কিছু বলল না। শুভ্র লিলিকে ড্রপ করে দিয়ে গাড়ি স্টার্ট দেবে, তখনই লক্ষ্য করে কিছুটা দূরে ছোঁয়া রকির সাথে হেসে হেসে কথা বলছে। আবার কিছুক্ষণ পর হাসতে হাসতে ছোঁয়া রকির বুকে হাত ছুঁয়ে দিচ্ছে। এসব দেখে শুভ্রর ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। শুভ্র আর সময় নষ্ট না করে চলে যায় সেখান থেকে। শুভ্র চলে গেলে ছোঁয়া সেদিকে আর চোখে চেয়ে একটা বাঁকা হাসি দেয়। লিলি কলেজের সদর দরজায় প্রবেশ করতে একটা পুরুষালী শরীরের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল। কিন্তু ছেলেটা সোজা খাম্বার মতো দাঁড়িয়ে আছে। চোখের সানগ্লাসটা একটু ঠিক করে ছেলেটা হাত বাড়িয়ে দেয় লিলির দিকে। লিলি তখনও হা হয়ে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। হঠাৎ কথায় থেকে ছোঁয়া দৌড়ে এসে লিলিকে নিচ থেকে তুলে দাঁড় করিয়ে ছেলেটাকে বকতে শুরু করে দিল। এই যে মিস্টার, আপনি কি অন্ধ? চোখে দেখেন না? চোখ তো 4টা লাগিয়ে রেখেছেন, তবুও কি চোখের সামনে এত বড় মানুষটাকে লক্ষ্য করতে পারেননি? এখন এভাবে হা হয়ে আছেন কেন? দেখতে তো একদম ছ্যাঁচড়া লাগছে, তাও এত অ্যাটিটিউড কিসের? হ্যাঁ দেখ বেটা, বাট খাইর চায়া রইছে। এই যে আপনি কি বোবা? কেমনটা লাগে? কোনো রেসপন্সই করে না। লিলি চল তো। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এই বলে চলে গেল ছোঁয়া আর লিলি। লিলিকে ছোঁয়া যেন এক প্রকার টেনে টুনেই নিয়ে গেল। লিলি তবুও বারংবার পিছন ফিরে দেখে গিয়েছে সেই সুদর্শন পুরুষকে, যতক্ষণ দৃষ্টির সীমানায় ছিল। ছোঁয়ার কপালে যেন বিরক্তির রেখা। ছোঁয়া লিলি চলে গেছে, আর দেখা যাচ্ছে না তাদেরকে। আরিফ আহমেদ নামের ছেলেটা যেন বিরক্ত হলো ওদের চলে যাওয়াতে। আরিফ এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল। ছোঁয়ার কথাগুলোর কর্ণকোহর হলো চোখ জোড়া আটকে গিয়েছিল সেই রমণীর মাঝে, যাকে দেখে হৃদস্পন্দনটা ধুকপুক করে উঠছিল কয়েক মুহূর্ত আগে। ঘোর কাটতেই নিজের বোকামির জন্য কিছুটা লজ্জা পায় আলিফ। মুচকি হেসে মাথার চুলে হাত বোলাতে থাকে আলিফ, আর মুখে হালকা শব্দ উচ্চারণ করে, অদ্ভুত সুন্দর মেয়ে তুমি। রণমুখে বড্ড বেশি মায়াবী লাগছে তোমায়। যদি তুমি আমার হও তবে অন্য কারো রমণী এই আলিফের দৃষ্টির সীমানাতেও প্রবেশ করবে না, কথা দিলাম। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেলে মায়াবিনী। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে। লিলি আর ছোঁয়ার সিট একই কক্ষে পড়লেও তাদের সিট একটু দূরে দূরে পড়েছে। আলিফ ক্লাসে প্রবেশ করতেই ছোঁয়ার চোখ যেন বড় বড় হয়ে যায়। মুখে বিরক্তি নিয়ে ছোঁয়া এগিয়ে যায় আলিফের দিকে। তারপর যা নয় তাই বলতে শুরু করে। ওকে সাথে রাগে ফুঁসছেও।
ক্লাসে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। লিলি দৌড়ে যায় ছোঁয়ার দিকে। পুরো ক্লাস যেন থমকে গেছে। শুভ্রর কোনো হোশ নেই। এলোমেলোভাবে খুব দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছুটে চলেছে সে। বারংবার শুভ্রর চোখে ভেসে উঠছে ছোঁয়া আর রকির সেই সুখময় মুহূর্তটা। জলে দু চোখ ভরে গেল শুভ্রর। শুভ্র গাড়ির গতি বাড়িয়ে দিল আরও। শুভ্র জানে না ওর গন্তব্য। এক মনে চলেছে গাড়ি। শুভ্র হয়তো এখনো বুঝতে পারছে না ছোঁয়া ওর বুকের সবটা জোরে মিশে গিয়েছে। সামনে একটা বড় ট্রাক ধেয়ে আসছে, কিন্তু এসব কিছুই শুভ্রর ধ্যানে নেই। শুভ্রর চোখে শুধু ছোঁয়া আর রকির দৃশ্য আনাগোনা করছে। এই দৃশ্য শুভ্রর কেন এতটা খারাপ লাগছে তা এখনো শুভ্র পুরোপুরি বুঝতে পারেনি। অপরদিকে ট্রাক চালকও মদ খেয়ে একেবারে হুঁশহীন। ভাগ্যটাও অদ্ভুত। কার জীবন ঘড়ির টিকটিক শব্দ কবে থেমে যাবে তা কেউ টের পায় না আগে থেকে। ভালোবাসা সত্যিই নিষ্ঠুর। সঠিক সময়ে ভালোবাসার মানুষকে খাঁচায় বন্দি না করলে উড়ে যেতে সময় লাগে না। চারদিকে লোকজনের ভিড় জমে গিয়েছে। অ্যাম্বুলেন্সও ডাকা হয়ে গিয়েছে। পুরো রাস্তা রক্তে মাখামাখি। কাক ডেকে চলেছে আপন মনে, যেন এক নিঃশ্বাসে। চারপাশে লোকজনের সমাগম। ট্রাকের চাপে শুভ্রর গাড়ি পুরো থেতলা হয়ে গেছে। ট্রাকও উল্টে পড়ে রয়েছে। শুভ্রকে আর ট্রাক চালককে আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে তোলা হলো। অ্যাম্বুলেন্স চলছে খুব দ্রুত গতিতে। শুভ্র আর ট্রাক চালক দুজনের অবস্থায় ভীষণ খারাপ। হাসপাতালে নিয়ে দুজনকে একসাথে আইসিইউতে ঢুকানো হলো। ততক্ষণে বেলাল মির্জা, নাজমা বেগম, মান্নান মির্জা হাসপাতালে পৌঁছে গিয়েছে। নাজমা বেগম তো হাসপাতাল এসে ছেলের এমন অবস্থা দেখে দুবার জ্ঞান হারিয়ে ফেলেছে। চিকিৎসা চলছে শুভ্র আর ট্রাক চালকের। আর মুশকিল তো, আপনি আমাদের পিছু নিতে নিতে এখন অবধি চলে এসেছেন। বলতে হবে খুব সাংঘাতিক লোক আপনি। কিন্তু আমিও ছোঁয়া মির্জা। আমার সাথে লাগলে হার নিশ্চিত। এখনই পরীক্ষা শুরু হবে। জান বলছি এখান থেকে, স্যার এসে পড়বে। ছোঁয়া খুব ভাব নিয়ে কথাগুলো বলছে। আলিফের মুখে মুচকি হাসি স্পষ্ট ফুটে উঠেছে। তা দেখে ছোঁয়ার গা জ্বলে যাচ্ছে। লিলি ছোঁয়ার হাত একটু চেপে ধরে চোখ রাঙায়। ছোঁয়া পাত্তা না দিয়ে সেদিকে জিহ্বা দিয়ে ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। লিলি মুখে লজ্জা এনে আলিফের দিকে তাকিয়ে খুব মিষ্টি কণ্ঠে বলে, ছোঁয়ার পক্ষ থেকে আমি সরি বলছি ভাইয়া। প্লিজ কিছু মনে করবেন না। আসলে সকালে আমারই ভুল ছিল। আমি যদি একটু সাবধানে চলাফেরা করতাম তবে ওভাবে ধাক্কা লেগে পড়ে যেতাম না। আর ছোঁয়া আপনাকে দোষারোপ করতে পারতো না। যাই হোক, আমার বোনের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরিফ এখনও তার মায়াবিনীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লিলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছে। লিলির যে সাহস হচ্ছে না আর আলিফের দিকে তাকিয়ে থাকার। প্রথম দেখায় লিলির আলিফকে ভালো লাগতে শুরু করে, আর আলিফও তার মায়াবিনীর মায়ায় আটকে পড়েছে। ছোঁয়া এক হাতে লিলির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোরা তা দীক্ষাতা দেখে সত্যিই গা জ্বলে যাচ্ছে আমার। দোষ এই মিস্টারের ছিল। তুই কেন সরি বলবি? এই বোবা তো সরি বলা দূরের কথা, একটা কথাও বের করেনি মুখ থেকে এখন পর্যন্ত। চল আমরা নিজের জায়গায় গিয়ে বসি, স্যার এখনই চলে আসবে। ছোঁয়া কথাটা বলে নিজের সিটে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়ালেই একজন পিয়ন এসে আলিফকে বলে, আলিফ স্যার, নিন আপনার কক্ষের সব আসবাবপত্র। এই কথা বলে সব টেবিলের ওপর রেখে চলে যান পিয়ন। আলিফের দিকে ফিরে ছোঁয়া আর লিলি ভয় একটু ঢুকিলে আলিফ ওদের অবস্থা বুঝতে পেরে চাপা হেসে কঠিন স্বরে বলে, সবাই নিজের সিটে গিয়ে বসো। সময় হয়ে এসেছে, শুরু হবে এখন পরীক্ষা। ছোঁয়া ভ্যাবাচাকা খেয়ে যায়। বোকার মতো গিয়ে নিজের সিটে বসে যায় ছোঁয়া। হঠাৎ ছোঁয়ার মনে কেমন জানি অদ্ভুত রকমের অনুভূতি শুরু হয়েছে। মনে হচ্ছে বারংবার শুভ্র ভালো নেই, কিন্তু পরীক্ষার প্রশ্ন হাতে নিয়েই সব ভাবনা ছেড়ে ফেলে দেয় ছোঁয়া। বিকালে বাড়ি ফিরতেই ছোঁয়ার কুর্ণকোহর হয় শুভ্রর অ্যাক্সিডেন্টের কথা। ছোঁয়ার মনে হচ্ছে ও যেন কানে ভুল শুনেছে, তাই সানিয়ার দুই বাহু ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বারংবার জিজ্ঞেস করে। কিন্তু সানিয়া বারবার একই কথা বলায় ছোঁয়া শব্দ করে কেঁদে ফেলে সানিয়াকে জড়িয়ে ধরে। সানিয়া ছোঁয়ার বোন। সোহার সাথে একই ক্লাসে পড়ে। 10ম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়েছে দুজন। সানিয়া বেশ বুদ্ধিমতী একটা মেয়ে। সে অনেক কৌশলে ছোঁয়াকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও সে ব্যর্থ হলো। সোহা এসে ছোঁয়াকে এভাবে কাঁদতে দেখে সেও জড়িয়ে ধরল ছোঁয়াকে। সানিয়া কিছুটা মুখ ভার করে চলে গেল সেখান থেকে। তার বুকটা খা খা করছে বেশ শুভ্রর এখন অবস্থার জন্য।
সানিয়ার টিনেজার বয়সের একমাত্র ক্রাশ শুভ্র, কিন্তু এটা সানিয়ার অন্তর ছাড়া আর কেউই জানে না, কারণ সানিয়া খুব একটা গম্ভীর মেয়ে। সে কখনো মনের গোপন কথা কারোর সাথে শেয়ার করে না। সোহা নিজেকে সামলিয়ে সোয়াকে খাটে বসিয়ে বলল, আপু তুই একটু শান্ত হ প্লিজ। শুভ্র ভাইয়ের কিছুই হবে না দেখিস, চিকিৎসা তো চলছে, তুই বরং কান্না না করে দোয়া কর ভাইয়ার জন্য। এইটুকু কথা বলেই সোয়ার ঠোঁট কামড়ে কান্না আটকাতে থাকে। সোয়া চোখের জল মুছে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে উদ্দেশ্যে অজু করে নামাজ পড়বে। সোয়া মোটেও দুর্বল নয়, সে যথেষ্ট স্ট্রং মেয়ে। শুধু পরিবারের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করে নেয়, যার অর্থ সে নিজেই বুঝে না। হয়তো পরিবারকে একটু বেশি ভালোবাসে বলে প্রতিবাদ করতে পারে না সোহা একটা ঢুক গিলে নিজের রুমে চলে যায়। সোয়া নামাজে বসে মলিন মুখে মাগরিবের নামাজ শেষ করে আবার 8 রাকাত নফল নামাজ পড়ে নেয় শুভ্রর সুস্থতার জন্য। হে আল্লাহ, আমি জানি না আমার কেন এত খারাপ লাগছে শুভ্র ভাইয়ের জন্য, তবে আমার মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাসগুলো আটকে আসছে। বুকটা শূন্য শূন্য লাগছে হুট করে, হৃৎপিণ্ডটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমার এই অশান্ত মনটাকে শান্ত করে দাও, সুস্থ করে দাও আমার শুভ্র ভাইয়াকে। আমি পারছি না, আল্লাহ রহম করো। মোনাজাতে কথাগুলো বিড়বিড় করতে করতে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। আলিফ আহমেদ নিজের রুমে বসে আছে, চোখ জোড়া জানালা ভেদ করে কাঁচা রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে কত শত মানুষের চলাফেরা, এত মানুষের মধ্যেও আলিফের দৃষ্টি খোঁজে চলেছে তার মায়াবিনীকে। কিছুই যেন তার ভালো লাগছে না। মধ্যবিত্ত পরিবারের ছেলে আলিফ, তাদের একটা 3 রুমের ঘর আছে, আর ছোঁয়া লিলির বাসা রাজপ্রাসাদের থেকে কম নয়। এটা মনে হতেই সব ভাবনা থেকে ঝেড়ে ফেলে সে। ওদের দুজনকে দেখার পর থেকে আলিফের খুব বেশি ভালো লেগে যায় তার মায়াবিনীকে, আর তাই সে মুহূর্তে সব খোঁজ খবর নিয়ে ফেলে, আর তার একটা বন্ধুকে দিয়ে। আলিফের পরিবারে ওর মা আর এক বোন ছাড়া আর কেউ নেই। আলিফের ছোট্ট বোনের জন্মের 10 বছর পরে ওদের বাবা মারা যায়। তারপর থেকেই আলিফ পড়ালেখার সাথে সাথে এই সংসারটাকেও আগলে রেখেছে খুব যত্নে। আলিফের বোন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আলিফের কাঁধে এখনও অনেক দায়িত্ব। এটা মনে পড়তে এসে তার হৃদস্পন্দনের ধুকপুক বন্ধ করার জন্য ছটপট করতে থাকে। কেন মায়াবিনী এভাবে? তুমি সামনে আসলে আমার, কেন করে দিলে সবটা এলোমেলো? আমি যে নিঃস্ব হব তুমিহীনা। কেন এতটা মায়া আর তোমার মুখশ্রী জুড়ে? মনটা যে বড্ড অবাধ্য। লিলি ভাইয়ের দুর্ঘটনার কথা শোনার পরপরই দ্রুত হাসপাতালে চলে যায়। বড্ড বেশি ভালোবাসে কিনা ভাইকে। আপাতত অন্য সব কিছু লিলির ভাবনার বাইরে। বেলাল মির্জা, নাজমা বেগম আর লিলি আইসিইউর বাহিরে দাঁড়িয়ে আছে। সবার মনটা অশান্ত হয়ে আছে ভীষণ। মান্নান মির্জা একটু দূরে দাঁড়িয়ে নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। ওনার যে সাহস হচ্ছে না ভাই ভাবি আর ভাতিজিকে সান্ত্বনা দেওয়ার। উনি নিজেই ভেতর থেকে ভেঙে পড়েছেন খুব। ছোঁয়ার নিজেকে ঘরবন্দি করে রাখতে পারছে না। এলোমেলো চুলে সে তার মায়ের কাছে ছুটে যায়। আঞ্জুমা খাতুমের রুমের সামনে দিয়ে যেতেই ছোঁয়া খেয়াল করে তার দাদি শব্দ করে কাঁদছেন আর আল্লাহকে ডাকছেন। ছোঁয়ার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সেলিনা পারভিন আর জায়দা বেগম হল রুমে বসেছিলেন সোফায়। ছোঁয়া দৌড়ে গিয়ে ওর মায়ের কোলে ঢলে পড়ে বলেন, আম্মু আমি হাসপাতালে যাব, প্লিজ আমাকে না করো না তোমরা। আমি আর স্থির হয়ে এখানে বসে থাকতে পারছি না। বড় আব্বু যা বলে মুখ বুঝে শুয়ে নেব, কিছুই বলবো না। তবু একটু শুভ্র ভাইকে দেখার তৃষ্ণাটা আমি মেটাতে চাই। আম্মু একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি মানছি শুভ্র ভাইয়ের আমার সম্পর্কটা একটু অন্যরকম, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই শুভ্র ভাইয়ের কোনো ক্ষতি চাইনি। মেয়ের এমন আহাজারিতে জাহেদা বেগম আর সেলিনা পারভিন হু হু করে কেঁদে দিলেন। তারপর সেলিনা পারভিন অনেক কষ্টে ছোঁয়াকে বুঝিয়ে লিলিকে কল দেয় কথা বলার জন্য। লিলি কল রিসিভ করেই চাপা কান্নায় ভেঙে পড়ে। লিলি কাঁদছে এটা বুঝতে পেরে ছোঁয়ার বুকটা দুমড়ে মুচড়ে যায়। ছোঁয়া কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, শুভ্র ভাই কেমন আছে লিলি? ভালো নেই আমার ভাইটা ছোঁয়া, তুই জানিস ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ভাইয়ার অবস্থা খুব সিরিয়াস। অন্য হাসপাতাল থেকে বড় ডাক্তার আনা হয়েছে। ট্রাক চালকের অবস্থা মোটামুটি বলেছেন, কিন্তু ভাইয়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তার আরও বলেছেন ভাইয়া আর ট্রাক চালক যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত, কারণ তারা নাকি নেশা জাতীয় দ্রব্য পান করে ড্রাইভ করছিল। ছোঁয়া, এই ছোঁয়া, আমার ভাইটা বাঁচবে তো?
অতিরিক্ত নেশা পান করার কারণে ট্রাক চালকের ক্ষতি বেশি হয়েছে। তাই শুভ্র কোনো মতে বেঁচে গেলেও ট্রাক চালককে বাঁচাতে পারেনি ডাক্তাররা। অনেক চেষ্টা করেও পরীক্ষা করে জানা গেছে ট্রাক চালক প্রায় অনেক বছর ধরে নেশা করতে করতে ভেতরে ক্যান্সার হওয়ার ভাব চলে আসছিল। ট্রাক চালকের বউ আর 5 বছরের বাচ্চাটার কান্নায় লিলিও কেঁদে ফেলে। তবুও কিছুটা স্বার্থপর হয়ে চলে গেল সেই ক্যাবিনে যেখানে শুভ্রকে নিয়ে যাওয়া হয়েছে। শুভ্রর মা তো এখনও কেঁদেই যাচ্ছে। লিলি বাসায় কল করে বলে শুভ্রর অপারেশন সাকসেস, শুভ্রকে ক্যাবিনে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই সোয়া বড় নামাজে দাঁড়িয়ে যায়। এবারের কান্নাটা সুখের। রাত 10টা ছুঁই ছুঁই এখন। সোয়া বসে আছে নামাজ শেষ করে। মনটা বেশি ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে এই মুহূর্তে। সোয়ার ভীষণ ইচ্ছে করছে শুভ্রকে চোখ ভরে একবার দেখতে, কিন্তু তা তো সম্ভব না। সোয়ার যে হাসপাতালে যাওয়ার অধিকার নেই। বেলাল মির্জা না চাইলে সোয়া কখনোই হাসপাতালে যাওয়ার সাহস পাবে না। কিন্তু শুভ্রকে দেখার যে তৃষ্ণা খুব। তবে কি সোয়া ভালোবেসে ফেলেছে শুভ্রকে? নিজের মনের কাছে নিজেই বারংবার প্রশ্ন করে বসে ছোঁয়া, কিন্তু উত্তর পায় না কখনো। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে ছোঁয়া বিছানায় গায়ে লিয়ে দেয়। শুভ্রর জ্ঞান ফিরতে এসে দেখতে পেল নাজমা বেগম বেলাল মির্জা সোফায় বসে আছে আর লিলি জানালার কাছে দাঁড়িয়ে আছে। শুভ্র চোখ বুলিয়ে পুরো রুম একবার পর্যবেক্ষণ করে নিল, কিন্তু যাকে খুঁজলো তাকে পেল না দৃষ্টির সীমানায়। বুকটা ভার হয়ে আসলো শুভ্র। ইচ্ছে করছে চোখ দুটো আবারও বুঝে নিতে, তাও চিরকালের জন্য। ভালোবাসার মানুষের পাশে যে অন্য কাউকে সহ্য করা ভীষণ যন্ত্রণা। খুব নীরবে শুভ্রর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। শরীরটা যেন হালকা কাঁপছে। শুভ্রর মাথায় বেশি আঘাত পেয়েছে, হাত পায়েও বেশ লেগেছে। সুস্থ হতে 1 মাস কিংবা তার বেশি সময় লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে। লিলি শুভ্রর দিকে তাকাতেই ওর জ্ঞান ফিরেছে। দেখে খুশিতে গদগদ হয়ে দেয় এক চিৎকার। বেলাল মির্জা আর নাজমা বেগমও ছুটে আসেন শুভ্রর কাছে। এমন মুহূর্তে নাজমা বেগমের কষ্ট সব ন্যাকামি মনে হচ্ছে শুভ্রর। খুব ধীরে একটু সময় নিয়ে শুভ্র লিলিকে বলে, মা যেন এখানেই চলে যায়, এক্ষুনি চলে যায় এখান থেকে, নয়তো সে নিজেকে কষ্ট দিবে আরও। যেন অসহায় হয়ে যায় এসব শুনে নাজমা বেগম। তবুও ছেলের ভালোর জন্য নীরবে বেরিয়ে যান ক্যাবিন থেকে। বেলাল মির্জা মান্নান মির্জাকে কল দেয়। উনি একটু কাজে নিচে গিয়েছিলেন। মান্নান মির্জা এসে শুভ্রকে একটুখানি দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নাজমা বেগমকে সাথে নিয়ে। গাড়ি চলছে ধীর গতিতে। চোখের জল যেন বাধা মানছে না আজমা বেগমের। ভাবি আর কত কাঁদবেন, অসুস্থ হয়ে যাবেন যে। আমাদের শুভ্র সম্পূর্ণ সুস্থ আছে এখন, চিন্তার কোনো কারণ নেই আর। মান্নান ভাই আমার ছেলেটা কি কখনোই স্বাভাবিক হবে না? আর আমার সাথে, ওর সাথে কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম আমি তো ওর ভালোই চেয়েছিলাম, কিন্তু ওর ভালো চাওয়াটা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে তা তো জানা ছিল না আমার। কথাগুলো বলে আরও বেশি কান্নায় করতে থাকেন নাজমা বেগম। মান্নান মির্জা চুপ হয়ে আছে মলিন মুখ করে। নাজমা বেগমকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা ওনার কাছে নেই। মায়ের মন খুবই দুর্বল যে। পরের দিন সেলিনা পারভিন হাসপাতালে এসে লিলিকে বসায়, বাসায় পাঠিয়ে দেয়। আগামীকাল আবার পরীক্ষা আছে লিলির, তাই বড় মাকে দেখে শুভ্র যেন স্বস্তি পেল কিছুটা। যদি সেলিনা পারভিন না এসে নাজমা বেগম আসতেন তবে দম বন্ধ হয়ে আসতো শুভ্র লিলি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোয়ার কাছে যায়। সব পড়ার টেবিলে বসে মনমরা হয়ে আছে, কিছুই পড়তে পারছে না ছোঁয়া। মনটা বারবার বলছে এক নজর শুভ্রকে দেখব। মনের সাথে যুদ্ধ করে ছোঁয়া চোখ মুখ খিচে বসে আছে বই সামনে নিয়ে। ভালোবাসার মানুষকে দেখার তৃষ্ণাটাই অন্যরকম হয়, যা হয়তো ছোঁয়া বুঝতে পারছে না এখনও। পেছন থেকে লিলি এসে জড়িয়ে ধরতেই হঠাৎ ভরকে যায় ছোঁয়া। লিলিকে দেখে এইসব লজ্জা সরব ভুলে ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে শুভ্রর কথা। লিলি কিছুটা মুচকি হেসে বলে, নিজেই দেখে নাও নিজের প্রিয়তমকে। কথাটা বলতে লিলির ওর ফোনটা এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। শুভ্র অনেকগুলো ছবি প্লাস ভিডিও করেছে লিলি। কিছুতে শুভ্র আর ঘুমন্ত আর কিছুতে জাগ্রত। ছবি ভিডিওগুলো দেখে দেখে অশ্রু চোখে মৃদু হাসছে। লিলি মুগ্ধ নয়নে দেখছে ছোঁয়াকে। খানিক পর হালকা কেশে নিল। লিলি বলল, তবুও কি বলবি তুই ভাইয়াকে ভালোবাসিস না? কথাটা ছোঁয়ার পূর্ণকহর হতেই ছোঁয়া লিলিকে ফোনটা দিয়ে চলে যায় সেখান থেকে। লিলি মুচকি হাসে। দেখতে দেখতে কেটে গেল 2 সপ্তাহ। শুভ্র আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। শুভ্র আবারও নতুন করে গাড়ি করে বাসায় আনা হয়েছে। বেলাল মির্জা ছেলের জন্য আবারও গাড়ি কিনেছে একটা।
কথায় বলে টাকা থাকলে খরচ করতে গায়ে লাগে না, এমনই বেলাল মির্জা। শুভ্র চুপচাপ বসে প্রকৃতি দেখছে। মোটা ভীষণ চটপট করছে ছোঁয়াকে একটা নজর দেখার জন্য। হাসপাতালে সবাই গেছে শুভ্রকে দেখার জন্য, শুধুমাত্র ছোঁয়া ছাড়া। যদিও ছোঁয়াকে লিলি ভিডিও কলে দেখিয়েছে শুভ্রকে কয়েকবার, কিন্তু শুভ্রর কাছে সব অজানা। লিলি বলতে চাইলেও ছোঁয়া প্রমিস নিয়েছে লিলির থেকে এই কথা যেন কেউ না জানে। শুভ্রর হবু স্ত্রী টিয়াও গেছে কয়েকবার। পরীক্ষা শেষ হতেই টিয়ারা সবাই এসেছে চট্টগ্রাম। আজকেও টিয়া আনতে গিয়েছে শুভ্রকে। ছোঁয়ার উপর বেশ রাগ হয়, অভিমান জমে গিয়েছে শুভ্র। টিয়া ঢাকা থেকে আসতে পারলে ছোঁয়া কেন যেতে পারেনি, এই একটাই প্রশ্ন ছোঁয়ার হৃদয় আঁচড় করেছে। শুভ্র হৃদয় আঁচড় কাটছে এই মুহূর্তে। টিয়া ওর পাশের ছিটে বসে থাকলেও ভাবনাতে শুধু ছোঁয়া আসা যাওয়া। গাড়ি এসে থামলো মির্জা বাড়ির সামনে। গেট দিয়ে গাড়ি প্রবেশ করতেই সবাই এসে ঘরের সদর দরজায় ভিড় করে ফেলেছে। টিয়া গাড়ি থেকে নেমে শুভ্রর হাত ধরে ওকে গাড়ি থেকে নামায়। সবার মুখে চিকচিক করছে খুশি। শুভ্র সবার দিকে এক নজর তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ সবাই উপস্থিত থাকলেও ছোঁয়া যে নিয়েই উপস্থিত। অথচ শুভ্র জানেই না যে ছোঁয়া ছাদ থেকে দেখছে ওকে। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। শুভ্র কিছু সুস্থ হয়েছে এখন, তবে এখনও একটু একটু কুড়িয়ে হাঁটে। এতদিন হয়ে গেল ছোঁয়া এখনও শুভ্র রুমে আসেনি। শুভ্র আর থাকতে পারল না এবার। ছোঁয়া গোসল করছে। এই ফাঁকে শুভ্র ছোঁয়ার রুমে এসে ওর বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। শুভ্রর কানে পানির শব্দ ভেসে আসছে। এতে এই জন্য কেমন শান্তি শান্তি লাগছে শুভ্রর। টিয়া মাঝে মাঝে খুব ঘনিষ্ঠ হতে চায় শুভ্রের সাথে, কিন্তু শুভ্র বারবার এড়িয়ে যায়। এতে টিয়ার বেশ রাগ হয়। তবুও টিয়া নিজেকে কন্ট্রোল করে রেখেছে সুন্দরভাবে বিয়েটা হয়ে যাওয়ার জন্য। কথা হয়েছে শুভ্র সম্পূর্ণ সুস্থ হলেই টিয়া আর শুভ্রর বিয়ের কথাবার্তা হবে। কিন্তু এতদিন অপেক্ষা করতে পারছে না টিয়া। টিয়া ঢাকা শহরের মেয়ে। খুব টাইট ফিট জামা পরিধান করে টিয়া, যা শুভ্রর ভীষণ অপছন্দ। টিয়া চট্টগ্রাম আসার পর থেকে টপ জিন্স পরা বাদ দিলেও সেলার কামিজের সাথে ওড়না রাখে না গায়ে। এতে শুভ্রর রাগ হয়, কিন্তু সে কিছুই প্রকাশ করে না। শুধু কয়েকবার বলেছে যেন ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়, বাসায় বড়রা আছে। টিয়া কখনোই শুভ্রর এই কথায় পাত্তা দেয়নি, তাই শুভ্র নিজের মতোই থাকে। টিয়াকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয় না তেমন। ছোঁয়া গোসল ছেড়ে একটা কালো টি শার্ট আর প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে গিয়ে চুল মুছায় ব্যস্ত। শুভ্রকে খেয়াল করেনি ছোঁয়া। গুনগুন করে গানও ধরেছে চুল মুছতে মুছতে। তোমার ছোঁয়ার ইচ্ছে আমার ভীষণ প্যারা দিচ্ছে, বলো কবে ছুতে দেবে? এখন এই মুহূর্তে। ছোঁয়াকে আর কোনো শব্দ উচ্চারণ করতে না দিয়ে শুভ্র ছোঁয়ার পেছনে এসে বলে কথাটি। ছোঁয়া চমকে যায় হঠাৎ শুভ্রর কণ্ঠ শুনে। দ্রুত চুল মোছার টাওয়ালটা দিয়ে নিজেকে ঢেকে নেয় ছোঁয়া কোনো মতে। এই কয়দিনে দুজন একবারও মুখোমুখি হয়নি। শুভ্র তেমন রুম থেকে বের হয়নি। আয়নায় নিজের পেছনে শুভ্রকে দেখে চোখ জোড়া জলে ভিজে উঠেছে ছোঁয়ার। কান্নাটা গলায় আটকে দিয়ে নিজেকে কন্ট্রোল করে ছোঁয়া বলে ওঠে, শুভ্র ভাই আপনি এখানে? কেউ তো আর আমায় দেখতে যাবে না, তাই আমিই আসলাম। আমার তো আর কারো মতো এত জেদ নেই। জেদ না থাকলে অ্যাক্সিডেন্ট কেন হলো? তা তো হওয়ারই ছিল, তাই হয়েছে, জানা আছে আমার। আচ্ছা এবার নিজের রুমে যান, আমি চেঞ্জ করব। তো কর, আমি কি জড়িয়ে ধরে রেখেছি তোকে? টিয়াপু তুমি? ছোঁয়া কথাটা বলতেই পিছু ফিরে তাকায় শুভ্র দেখে ওর পিছনে কেউ নেই। ছোঁয়া যে ওকে বোকা বানিয়েছে এটা বুঝতে পেরে বেশ রেগে যায় শুভ্র। রাগে চক্ষুতে ছোঁয়ার দিকে এগিয়ে যায় শুভ্র। একটা শুকনো ঢোক গেলে ছোঁয়া বলে, নিজের পায়ে নিজেই কুড়াল মারলি তুই ছোঁয়া। শুভ্র ভাই প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না এমন। ঠিক আছে ছেড়ে দেব। আগে বল, আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি, নয়তো চুল কেমন কাটতে বাধ্য করেছিলাম তেমনভাবে হাতটাও ভেঙে গুড়িয়ে দেব। শুভ্র ছোঁয়ার হাত মুচড়ে ধরে রেখেছে। ব্যথায় কান্না করে ফেলে ছোঁয়া। তবুও শুভ্রর মনে একটু মায়া হয় না। পরে আর কোনো পথ না পেয়ে ছোঁয়া শুভ্রর শর্তটা মেনে নেয়। তারপর শুভ্র ছোঁয়ার হাতটা ছেড়ে হন হন করে হেঁটে নিজের রুমে চলে যায়। আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে। রাগে ফুঁসছে টিয়া। টিয়া আগে থেকেই বুঝতো শুভ্র যে ছোঁয়াকে ভালোবাসে। এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে। বুঝতে পারছে না শুধু ছোঁয়া শুভ্র তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা। টিয়া শুভ্র আর ছোঁয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে, আঙ্কেল কিছু কথা আছে আপনার সাথে। নাজমা বেগম উপস্থিত আছেন।
নিজের বোনের মেয়েকে বউ হিসেবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম। যদি বোনের মেয়ে পারে শুভ্রর মনের রাগগুলোকে কিছুটা হলেও কমাতে। বেলাল মির্জা হাতের কাজটা রেখে একটু গলা খাকারে দিয়ে বলেন, বলো মা, কি বলবে? আঙ্কেল, আমি চাই 1 সপ্তাহের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, নয়তো বেশি দেরি হতে গেলে হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে। আমি পারবো না শুভ্রকে অন্যের সাথে দেখতে। তাই প্লিজ তুমি দ্রুত এই বিয়ের ব্যবস্থা করো। কেন মামনি, হঠাৎ করে কি হলো? কি বলছিস তুই এসব? নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করেন। জানো ফুপি, তোমাদের ওই ছোঁয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে। আমার ভয় হচ্ছে ফুপি, ছোঁয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয় তবে আমি যে শেষ হয়ে যাব। যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আমি নিজের স্বপ্নে শুভ্রকে সাজিয়েছি অসংখ্যবার। মির্জা বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে, শুধু ছোঁয়া ছাড়া। শুভ্রটি আর বিয়ের তারিখ ঠিক করা হবে। ছোঁয়ার একটু ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরও বেশি করে অপমানিত করা, তাই সে ছাদে গিয়ে ফুল গাছের চর্চা করছে। বুকে একটা শূন্যতা নিয়ে ফুল বাগানের যত্নে ব্যস্ত ছোঁয়া। আজ থেকে ঠিক 7 দিন পর শুভ্রটি আর বিয়ের দিন ঠিক করা হয়েছে। শুভ্র সবাইকে বলে কথা আগানোর জন্য, তারপর ছাদের দিকে পা বাড়ায়। টিয়া শুভ্রর পেছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয়। লিলিও চায় ছোঁয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন পূর্ণতা পায়। শুভ্র ছাদে গিয়ে ছোঁয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গালে কান্না জলের ছাপ স্পষ্ট। বুক ধুক করে উঠল শুভ্রর বুকটা হুট করে। তবুও জোর করে মুখের হাসির রেখা টেনে ছোঁয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, নে মিষ্টি মুখ কর মধুবালা। আজ থেকে গুনে গুনে ঠিক 7 দিন পর 8ম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে। বলেছিলাম না খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে। একবার জেদ ধরলে এই শুভ্র কখনোই হারে না। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে ছোঁয়া চোখ মেলে তাকায়। শুভ্রর চোখে খুশি চিকচিক করছে। শুভ্রর হাতে একটা চকলেট। চোখ মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই। খুব অপমান বোধ হচ্ছে ছোঁয়ার। বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হাতে চলে যাচ্ছে। এটা ভাবতে ছোঁয়ার চোখে জল টলমল করছে। শুভ্রর মুখে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ যেন ছোঁয়ার হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ছোঁয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, একটা সময় তো অন্যের চকলেট ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলতি, এখন কি হয়েছে? মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙেছে আমার মনটা, খুব বাজে ভাবে ভেঙেছে। কোন দিন ভেঙেছে জানো? যেদিন তুমি আমার সাধের চুলগুলোকে কেটে কোমর থেকে পিঠে তুলে দিয়েছো। আর সেদিন আমি নিজের সাথে নিজে ওয়াদা করেছি, যতদিন না আমার চুল আগের মতো কোমর ছবে ততদিন আমি চকলেট খাবো না। চকলেটের সাথে চুলের সম্পর্ক কি আবার? মাথার তার ছিঁড়ে গেছে নাকি তোর? না শুভ্র ভাই, আমার মাথার সব তার ঠিক আছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস 4টা, তার মধ্যে একটা জিনিস চুল আর একটা চকলেট। তাই চুলের জন্য চকলেটটাকেও ত্যাগ করেছি। ও, তো বালাজোড়া কার জন্য ত্যাগ করেছিস? আর তোর 4 নম্বর পছন্দ রকি, তাই না? এবার মাথা নিচু করে ফেলে, কী বলবে বুঝতে পারছে না। এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওড়না মোটা করে ধরে রেখেছে। সেলিনা পারভিনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে ছোঁয়া বালাজোড়া ত্যাগ করেছে সে এটা যে শুভ্রকে জানাতে দিতে চায় না। ছোঁয়া মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে, আমার 4র্থ পছন্দ যে তুমি শুভ্র ভাই। কিভাবে বলি তোমায়? বড় আব্বু যে আমায় পছন্দ করে না, আর তুমিও তো কখনো আমাকে ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে। তাহলে আমি কিভাবে বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দু মাত্র? আমি যে আর পারছি না শুভ্র ভাই। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে হৃদয় জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে। ছোঁয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায়। শুভ্রর মনেও যে ব্যথার প্রচণ্ড ঢেউ খেলা করছে। হঠাৎ শুভ্রর চোখ যায় ছোঁয়ার বাম হাতের দিকে। সকালে শুভ্র ছোঁয়ার হাতের যে স্থানে চেপে ধরেছিল সেখানে কিছুটা লাল আর কিছুটা কালো হয়ে আছে। শুভ্র এখন বেশ আফসোস হচ্ছে, এমনটা না করলেও পারত সে, কিন্তু রাগ কন্ট্রোল করতে সে যে পারে না। নিজের সব অস্পষ্ট কষ্ট যত্ন করে লুকিয়ে রেখে শুভ্র বলে, ব্যথার ওষুধ খেয়েছিস? হঠাৎ শুভ্রর এমন কথার অর্থ বুঝতে না পেরে অবাক করা দৃষ্টিতে তাকায় ওর দিকে। শুভ্র ছোঁয়ার হাতটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে, হাতে দাগ যেহেতু পড়েছে
ব্যথাও হবে নিশ্চয়ই। সোয়া কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে রকির। রকির নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রর বুকের ভেতর যেন মুচড়ে ওঠে। রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না। টিয়ার আগমনে চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে শুভ্র। ছোঁয়া টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, এক্সকিউজ মি। এটা বলে কল রিসিভ করে ছোঁয়া নিজের রুমের দিকে পা বাড়ায়। প্লিজ রকি, যখন তখন কল করিস না, আমার ভালো লাগে না। একটা কথা বলতে চাই তোকে ছোঁয়া, প্লিজ ফিরিয়ে দিস না আমায়। খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে, তাই এতগুলো বছর আমি তোকে কথাটা বলার সাহস পাইনি, কিন্তু আমি যে আর পারছি না। দেখ রকি, তুই কি বলবি সেটা আমি জানি। তানহা আমায় সব বলেছে। তুই কি জানিস তানহা তোকে কতটা ভালোবাসে? শুধু তোর জন্য তানহা রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করতো, কিন্তু তুই কখনো জানার চেষ্টা করিসনি, কারণ তোর ভাবনাতে ছিলাম আমি। অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা। তুই যেমন বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমাকে বলতে পারিস না এতদিন, ঠিক তেমনই তানহাও একই কারণে হৃদয়ের লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না। তুই ওকে প্রপোজ কর, খুব সুখী হবি তোরা দেখিস। কিন্তু আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি, আর আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারো বসবাস। ভুলে যা আমায়, পারলে তানহার সাথে নতুন করে শুরু করিস জীবনের পথ চলা। আমার আর তোর ফেক রিলেশনশিপের স্ট্যাটাস দেখার পর তানহা আমার সাথে সব শেয়ার করেছে। আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারিনি। ভালো থাকিস দোস্ত, আল্লাহ হাফেজ। সাথে সাথে কথাগুলো বলে রকিকে কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া কল কেটে দেয়। হৃদয়ে জমানো অস্পষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশ কীভাবে করতে হয় জানা নেই আমার। চোখ বন্ধ করলেই যার চেহারা ভাসে, চোখ খুললেও তার অবয়ব জড়িয়ে ধরে আমায়। আর যে কেউ নয়, শুধুই তুমি মায়াবতী। শূন্য বুক তোমার ছোঁয়ায় পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। দিবে কি ধরা, বাসবে কি ভালো। লীলের ফোন ঠুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে এই মেসেজটা পড়ে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ। কি করতে পারে তাকে, কে করতে পারে তাকে এমন মেসেজ? ভাবতে থাকে বিছানায় গা এলিয়ে দিয়ে।